কোলনের ভেতরেও এই ধরনের কিছু টিউমার হতে পারে যেগুলি শরীরের অন্যত্র ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে। এই ধরনের কোলনের টিউমারকে আমরা ক্যান্সার বলি। ভারতবর্ষেও যেহেতু সেই ভারত উন্নতিশীল দেশ, যন্ত্র নির্ভরতা বাড়ছে, ডায়াবেটিস বাড়ছে, ওবেসিটি বাড়ছে, তো সুতরাং এখন কোলন ক্যান্সার কিন্তু আর শুধুমাত্র ডেভেলপড কান্ট্রির ডিজিজ নয়, ইন্ডিয়াতেও কোলন ক্যান্সারের হার যথেষ্ট। সেক্ষেত্রে সেই জন্যই কোলন ক্যান্সার নিয়ে ভাবার বা চিন্তা করার প্রয়োজনীয়তা এবং এত মানুষ সার্চ করে, মানে ধারণাটাই পাল্টাচ্ছে। কোলন ক্যান্সারের লক্ষণ তো কিছু আছেই, তার আগে আমি বলবো এই লক্ষণ আসার আগে রোগটাকে ধরাই হচ্ছে স্ক্রিনিং কোলোনোস্কোপির উদ্দেশ্য। তো সেখানে হাই রিস্ক ইন্ডিভিজুয়াল আমাদের পপুলেশনে খুব কম। আমরা ম্যাক্সিমাম যে রোগীদের পাই অ্যাভারেজ রিস্ক ইন্ডিভিজুয়াল, 50 বছর বয়স হয়ে গেছে, ফ্যামিলিতে কোনো কোলন ক্যান্সারের হিস্ট্রি নেই, নিজেরও কোনো কোলন ক্যান্সারের হিস্ট্রি নেই, বা আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ টাইপের কোনো অসুখতার নেই, তারা হচ্ছেন অ্যাভারেজ রিস্ক ইন্ডিভিজুয়াল। জেনারেলি কোনো সিমটম না থাকলেও 50 বছর বয়সে কোলোনোস্কোপিক স্ক্রিনিং আমরা স্টার্ট করতে বলি। হ্যালো এভরিওয়ান, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আমাদের আগের যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেখানে আপনারা আশা করছি অনেকটাই জানতে পেরেছেন যে স্বাস্থ্য বিষয়ক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে কিভাবে আমরা ডিল করতে পারি। তো আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর কিষাণ মনিক স্যার। আগের ভিডিওগুলোতেও স্যার আমাদের সঙ্গে ছিলেন। আগের যে ভিডিও আমরা আলোচনা করেছিলাম কোলন পলিপ নিয়ে, যারা কোলন পলিপ নিয়ে ভিডিওগুলো দেখেননি, দুটো পার্টে আলোচনা হয়েছিল, তারা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা অবশ্যই সেখান থেকে পুরো ভিডিওটা দেখতে পারবেন আমাদের চ্যানেলে এবং লিভার অ্যান্ড গাটের ইউটিউব চ্যানেলে। তো আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে এই ভিডিওগুলো দেখতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করতে। আজকে আমাদের যে টপিক সেটা হলো কোলন ক্যান্সার। যখনই পলিপ, টিউমার বা এরকম টাইপের স্ফীত জিনিসপত্র যখনই আমাদের মনে একটা ধারণা হয়ে যায় যে তাহলে কি আমার ক্যান্সার হলো, আমাদের মানে কি করা উচিত, আমরা একটুখানি প্যানিক করতে থাকি। তো কোলন পলিপের সঙ্গে কোলন ক্যান্সার যে রিলেটেড ব্যাপারগুলো সেইগুলো স্যার আজকে আমাদের বলবেন। আপনাদের যে কোশ্চেন গুলো আপনারা সবসময় মনে দ্বন্দ্ব নিয়ে থাকেন সেইগুলোই স্যার আমাদের বলবেন। স্যার আমাদের ইউটিউব চ্যানেলে আমাকে স্বাগত। স্যার, তো আমরা প্রথমেই একদম সরাসরি কোশ্চেন গুলো মধ্যে যেগুলো পাবলিক জেনারেলি করে থাকেন, পেশেন্টরা করে থাকেন, তো সেগুলোর মধ্যে ঢুকতে চাই। তো আমরা প্রথমেই জানতে চাই যে স্যার কোলন ক্যান্সার কি, অ্যাকচুয়ালি জিনিসটা কি? কোলন ক্যান্সার, ক্যান্সার সম্পর্কে সকলেই অবগত। শরীরের বিভিন্ন অংশে যে টিউমার হয়, যে টিউমারগুলি শরীরের অন্যত্র ছড়িয়ে পড়তে পারে এবং সেই অর্গানগুলির ক্ষতি করতে পারে, তাদেরকে আমরা ক্যান্সার বলি। কোলনের ভেতরেও এই ধরনের কিছু টিউমার হতে পারে যেগুলি শরীরের অন্যত্র ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে। এই ধরনের কোলনের টিউমারকে আমরা ক্যান্সার বলি। স্যার, এই কোলন ক্যান্সার এটা নিয়ে মানে আলোচনা করার প্রয়োজনীয়তাটা কি, কতটা এটা ইম্পর্টেন্ট আমাদের কাছে যে আমরা আজকে এইভাবে মানুষ সার্চ করছে বা এই আলোচনার প্রয়োজন হয়ে পড়েছে? কোলন ক্যান্সার দেখা গেছে আমাদের খাদ্যনালীতে বা জিআই ট্র্যাক্টে যত ক্যান্সার হয় তার অর্ধেক কোলন ক্যান্সার। ওকে। এবং আমাদের খাদ্যের অভ্যেস, পারিপার্শ্বিক পরিবেশ, আবহাওয়া, এইগুলোর উপর নির্ভর করে কোলন ক্যান্সার কিন্তু রাইজিং ট্রেন্ডে আছে। আমাদের দেশেও কোলন ক্যান্সার বাড়ছে। আগে আমরা বলতাম বা আগে যে ধারণা ছিল কোলন ক্যান্সার হচ্ছে ডেভেলপড কান্ট্রির একটি রোগ, অর্থাৎ উন্নত বিশ্বে যেখানে ওবেসিটি বেশি, শরীরের স্থূলতা বেশি, যেখানে ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা বেশি, যেখানে শারীরিক কাজ করার প্রবণতা কম, মানুষ যন্ত্র নির্ভর, সেই সব দেশের রোগ কোলন ক্যান্সার। এখন ভারতবর্ষেও যেহেতু সেই ভারত উন্নতিশীল দেশ, যন্ত্র নির্ভরতা বাড়ছে, ডায়াবেটিস বাড়ছে, ওবেসিটি বাড়ছে,
তো সুতরাং এখন কোলন ক্যান্সার কিন্তু আর শুধুমাত্র ডেভেলপড কান্ট্রির ডিজিজ নয়, ইন্ডিয়াতেও কোলন ক্যান্সারের হার যথেষ্ট। সেক্ষেত্রে সেই জন্যই কোলন ক্যান্সার নিয়ে ভাবার বা চিন্তা করার প্রয়োজনীয়তা এবং এত মানুষ সার্চ করেন। দেখা যায় যে পরিসংখ্যান বলছে যে 50 বছরের একজন ব্যক্তির কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা 2.5%, মানে প্রতি 100 জন মানুষের 50 মানুষের 2.5 জনের কোলন ক্যান্সার পাওয়া যায়। এবং কোনো ব্যক্তি যদি 80 বছর অবধি বাঁচেন, তো 80 বছর বয়স অবধি বাঁচলে কোলন ক্যান্সারে একজন ব্যক্তির মৃত্যুর সম্ভাবনা 5%। মানে 80 বা 80-র ঊর্ধ্বে যারা আছেন 100 জনের মধ্যে 5 জন কোলন ক্যান্সার থেকে জীবনহানির আশঙ্কা আছে। সেজন্যই এত মানুষ জানতে আগ্রহী। স্যার, কোলন ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর গুলো কি কি? হ্যাঁ, কোলন ক্যান্সারের কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো মানুষের ইনহেরেন্ট, যেমন হচ্ছে এজ। বয়স যত বাড়ে কোলন ক্যান্সারের সম্ভাবনা তত বাড়তে থাকে। দেখা যায় যে 40 বছর বয়সের নিচে কোলন ক্যান্সারের হার খুবই কম, এবং হঠাৎ করেই 50 বছর বয়সের উপরে কোলন ক্যান্সারের চান্স বাড়ে। 2 নম্বর হচ্ছে মেল ফিমেল রেশিও। আমাদের দেশে মেল অর্থাৎ পুরুষ মানুষদের কোলন ক্যান্সার হওয়ার চান্স মহিলাদের থেকে বেশি। 3 নম্বর রিস্ক ফ্যাক্টর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। যাদের পরিবারের কোনো সদস্যের, বিশেষ করে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বলতে আমরা বুঝি মা, বাবা, ভাই, বোন, দাদা, এদের মধ্যে যদি কারোর কোলন ক্যান্সার হয়ে থাকে সেক্ষেত্রে কোলন ক্যান্সারের চান্স বেশি। কিছু আছে ইনহেরিটেড কোলন ক্যান্সার, যেগুলো বংশগত। সেই ধরনের যে বংশে কোলন ক্যান্সার ইনহেরিটেড বা বংশগত, সেই ফ্যামিলিতে কোলন ক্যান্সার হওয়ার চান্স বেশি। কিছু রিস্ক ফ্যাক্টর আছে এই ডেভেলপমেন্ট বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মেশিন ডিপেন্ডেন্স, ওয়ার্ক না করা, ফিজিক্যাল ওয়ার্ক না করা, সেগুলো রিলেটেড। যেমন হচ্ছে অ্যালকোহল, স্মোকিং, প্রসেসড মিট বা রেড মিট, মাটন, ওবেসিটি, ল্যাক অফ এক্সারসাইজ, ভেজিটেবল না খাওয়া, ফল না খাওয়া, এই জিনিসগুলো, এগুলোই হচ্ছে কোলন ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর। ঠিক। স্যার, আমরা কোলন ক্যান্সারকে ঠিক কিভাবে প্রিভেন্ট করতে পারি? মানে আপনি বললেন যে বয়স জনিত একটা ব্যাপার তো রয়েই গেছে, তো কেউ যদি একটু প্রিভেনশন, যদি, কারণ আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এই কথাটা তো শুনে আসি আমরা, তো প্রিভেন্ট করতে পারি কি করে? প্রিভেন্ট যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে যেগুলো ডিসকাস করলাম, সেগুলো 2 রকমের হয়। এক হচ্ছে মডিফায়েবল, মানে যেগুলোকে আমরা পরিবর্তন করতে পারি। এক ধরনের রিস্ক ফ্যাক্টর নন মডিফায়েবল, যেগুলোকে আমরা পরিবর্তন করতে পারি না। যেমন মানুষের বয়স বাড়বেই, সেটা কারোর হাতে নেই। ফ্যামিলি হিস্ট্রিতে কোলন ক্যান্সার থাকলে সেটাও কারোর হাতে নেই। মেল ফিমেল, এটাও কারোর হাতে নেই। তো সুতরাং এই জিনিসগুলো নিয়ে আমরা কিছু করতে পারি না। যে জিনিসগুলো নিয়ে করতে পারি, যেমন হচ্ছে শরীরের ওজন ঠিক রাখা, অ্যালকোহল স্মোকিং অ্যাভয়েড করা, বেশি করে শাকসবজি ফলমূল খাওয়া, এই জিনিসগুলো আমাদের হাতে আছে, এবং এগুলো মডিফাই করলে দেখা গেছে যে কোলন ক্যান্সার প্রিভেন্ট করা সম্ভব। এই কোলোনোস্কোপিক স্ক্রিনিং নিয়ে কিছু হ্যাঁ, তো স্ক্রিনিং আমরা সেই সব রোগের ক্ষেত্রেই করি যেসব রোগকে খুব আর্লি স্টেজে পরীক্ষার মাধ্যমে ধরা সম্ভব। তখন সেই স্টেজে ধরা সম্ভব যেই স্টেজে রোগীর কোনো সিমটম হয় না। অ্যাসিমটোমেটিক স্টেজে কোনো রোগ ধরা গেলে সেই রোগের ক্ষেত্রেই আমরা স্ক্রিনিং টেস্ট করি। কোলন ক্যান্সার হচ্ছে এমন একটি রোগ যেটি অ্যাসিমটোমেটিক স্টেজে ধরা সম্ভব, অর্থাৎ খুব ছোট থাকতে। আগে আমরা কোলনিক পলিপ নিয়ে কথা বলেছি, তো কোলন ক্যান্সারের আর্লিয়েস্ট স্টেজ হলো কোলনিক পলিপ। এই পলিপ স্টেজে কোলন ক্যান্সার ধরা সম্ভব, এবং তার মাধ্যম হচ্ছে কোলোনোস্কোপি। তো এই অ্যাসিমটোমেটিক স্টেজে আমরা যে কোলোনোস্কোপি করি সেটি হচ্ছে স্ক্রিনিং কোলোনোস্কোপি। স্ক্রিনিং কোলোনোস্কোপির মাধ্যমে কোলন ক্যান্সার খুব আর্লি স্টেজে ডিটেক্ট করা সম্ভব, যার ফলে সেটি আর প্রোগ্রেস করতে পারে না বা ট্রিটমেন্টে সম্পূর্ণরূপে সারিয়ে ফেলা যায়। তো এই স্ক্রিনিং কোলোনোস্কোপির কিছু নিয়ম আছে, যে
কাকে আমরা স্ক্রিনিং কোলোনোস্কোপি করব? সবাইকেই তো স্ক্রিনিং কোলোনোস্কোপি করব না। দেখা গেছে যে 50 বছর উপরের বয়সে, যেহেতু 50 বছরের উপরের বয়সে কোলন ক্যান্সারের চান্স বাড়ে, সেহেতু নর্মালি কোলোনোস্কোপিক স্ক্রিনিং শুরু হয় 50 বছর বয়সের উপর থেকে। যাদের কোনো রিস্ক ফ্যাক্টর নেই, মানে নর্মাল রিস্ক ইন্ডিভিজুয়ালস বলতে আমরা কাদের বুঝি? 50 বছরের উপরে বয়স, যাদের নিজস্ব কোলন ক্যান্সারের হিস্ট্রি নেই, ফ্যামিলিতে কোলন ক্যান্সারের হিস্ট্রি নেই, অথবা আলসারেটিভ কোলাইটিস বা ক্রনস ডিজিজ জাতীয় কোনো সমস্যা নেই, তারা হচ্ছে অ্যাভারেজ রিস্ক ইন্ডিভিজুয়াল। সেক্ষেত্রে আমরা কোলোনোস্কোপিক স্ক্রিনিংটা শুরু করি 50 বছর বয়সে, এবং প্রত্যেক 10 বছর অন্তর কোলোনোস্কোপিক স্ক্রিনিং করা উচিত আপ টু 75 to 80 ইয়ার্স অফ এজ। কিছু মানুষ আছেন যারা হাই রিস্ক গ্রুপ, আর কিছু মানুষ আছেন ইন্টারমিডিয়েট রিস্ক গ্রুপ। কারা? যাদের পার্সোনাল আগে কোলন ক্যান্সার হয়েছে, মানে পার্সোনাল হিস্ট্রি অফ কোলন ক্যান্সার আছে এবং সেটা ট্রিটমেন্ট করা হয়েছে, অথবা ফ্যামিলি হিস্ট্রিতে কোলন ক্যান্সার আছে, অথবা এই আইবিডি জাতীয় সমস্যা, আলসারেটিভ কোলাইটিস বা ক্রনস ডিজিজ আছে, তারা হচ্ছেন ইন্টারমিডিয়েট রিস্ক গ্রুপ। এদের ক্ষেত্রে আমরা কোলোনোস্কোপিক স্ক্রিনিংটা শুরু করি 40 বছর বয়সে, এবং প্রত্যেক 5 বছর অন্তর কোলোনোস্কোপি স্ক্রিনিং করি। আর যারা আছেন হাই রিস্ক গ্রুপের মধ্যে কারা পড়েন? যাদের বংশগত কোলন ক্যান্সারের হিস্ট্রি আছে। যেমন একটি বংশগত কোলন ক্যান্সার হচ্ছে HNPCC, হেরিডিটারি নন পলিপোসিস কোলোনিক ক্যান্সার সিনড্রোম। তো সেখানে বংশ পরম্পরায় কোলন ক্যান্সার হয়। এই ধরনের মানুষদের আমরা কোলোনোস্কোপিক স্ক্রিনিং শুরু করি 20 থেকে 25 বছর বয়সে। অথবা বংশে যার কোলন ক্যান্সার হয়েছে, যে বয়সে কোলন ক্যান্সার হয়েছে তার থেকে অ্যাটলিস্ট 10 বছর আগে, ধরা যাক যে ব্যক্তি হাই রিস্ক, তার একজন পারিবারিক সদস্যের কোলন ক্যান্সার হয়েছিল 30 বছর বয়সে। তো এই হাই রিস্ক ব্যক্তিকে আমরা কোলোনোস্কোপিক স্ক্রিনিং শুরু করব 20 বছর বয়স থেকে, এবং সেখানে প্রত্যেক 1 বা 2 বছর অন্তর কোলোনোস্কোপিক স্ক্রিনিং করাতে হয়। তো এই বিভিন্ন ক্যাটাগরির রিস্ক থাকলে আমরা বিভিন্ন এজে শুরু করি কোলোনোস্কোপিক স্ক্রিনিং, এবং তার ইন্টারভালও বিভিন্ন হয়। হ্যাঁ, এটা নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট একটা ব্যাপার আছে। আমি দেখেছি যে কোলোনোস্কোপি যখনই মানে রেকমেন্ড করা হয় তখন একটু ভয় পেয়ে যায় যে ব্যাপারটা মনে হয় বেশ বেদনাদায়ক হতে পারে। তো মানে আপনি তো বললেন যে 20 বছর থেকে ওরকম হাই রিস্ক যারা আছে, ধরে নেওয়া যায় ওরকম আর্লি স্টেজে যদি স্ক্রিনিং স্টার্ট করা যায় আর কি, মানে কেউ আইডিয়াতেই জানতে পারবে না যে আমার ক্যান্সার হতে পারে বা পলিপ হয়েছে। তো মানে এই কোলন ক্যান্সার হওয়ার লক্ষণগুলো কি কি, যেটা দেখে অ্যাটলিস্ট একজন ডক্টরের সঙ্গে পরামর্শ করবে? না, আমাদের এখানে ধারণাটাই পাল্টাচ্ছে। কোলন ক্যান্সারের লক্ষণ তো কিছু আছেই, তার আগে আমি বলবো এই লক্ষণ আসার আগে রোগটাকে ধরাই হচ্ছে স্ক্রিনিং কোলোনোস্কোপির উদ্দেশ্য। তো সেখানে হাই রিস্ক ইন্ডিভিজুয়াল আমাদের পপুলেশনে খুব কম। আমরা ম্যাক্সিমাম যে রোগীদের পাই অ্যাভারেজ রিস্ক ইন্ডিভিজুয়াল, 50 বছর বয়স হয়ে গেছে, ফ্যামিলিতে কোনো কোলন ক্যান্সারের হিস্ট্রি নেই, নিজেরও কোনো কোলন ক্যান্সারের হিস্ট্রি নেই, বা আলসারেটিভ কোলাইটিস ক্রনস ডিজিজ টাইপের কোনো অসুখতা নেই, তারা হচ্ছেন অ্যাভারেজ রিস্ক ইন্ডিভিজুয়াল। জেনারেলি কোনো সিমটম না থাকলেও 50 বছর বয়সে কোলোনোস্কোপিক স্ক্রিনিং আমরা স্টার্ট করতে বলি। লক্ষণ হচ্ছে কোলন ক্যান্সারের কোলনের কোথায় অসুবিধাটা শুরু হয়েছে বা কোথায় ক্যান্সার আছে তার উপর নির্ভর করে কোলন ক্যান্সারের লক্ষণগুলো দেখা দেয়। যদি দেখা যায় যে লেফট সাইডে, কোলনের লেফট সাইডে আছে, লেফট সাইড মানে মলদার বা তার কাছাকাছি কোলনের যে অংশ থাকে, যেমন রেকটাম, সিগময়েড কোলন, এদিকে যদি ক্যান্সার হয়ে থাকে, তো সেক্ষেত্রে পেশেন্টের পায়খানায় রক্ত আসতে পারে, রেকটাল ব্লিডিং, শরীরে রক্ত কমে যেতে পারে, অ্যানিমিয়া, বা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে, বা খাদ্যনালীর পথ সরু হয়ে যাওয়ার জন্য খাদ্যনালী অবস্ট্রাক্টেড হয়ে পড়ে। এগুলো হচ্ছে লেফট সাইডেড কোলন ক্যান্সারের লক্ষণ, এবং এক্ষেত্রে সিমটম একটু তাড়াতাড়ি হয়। রাইট সাইডেড কোলন ক্যান্সার, অর্থাৎ কোলনের যে একদম উপরের ভাগ, অর্থাৎ অ্যাসেন্ডিং কোলন, সিকাম,
এখানে ক্যান্সারের লক্ষণ আসতে আসতে অনেক দেরি হয় এবং ততক্ষণে ক্যান্সার অনেক বড় হয়ে যায়। সেক্ষেত্রে ক্যান্সারের সিমটম হচ্ছে শরীরের এনার্জি কমে যাওয়া, অ্যানিমিয়া হওয়া, পেটে ব্যথা হওয়া। জেনারেলি এক্ষেত্রে অবস্ট্রাকশন বা রেকটাল ব্লিডিং হয় না বা হলেও কম হয়। তো সেই জন্যই যেহেতু কোলন ক্যান্সারের সিমটোম্যাটিক স্টেজ মানে অ্যাডভান্স স্টেজ, সেই জন্য আমরা সিমটম আসার আগেই কোলোনোস্কোপিক স্ক্রিনিংটা করানোর পরামর্শ দিয়ে থাকি। ঠিক ঠিক স্যার। স্যার ধরে নেওয়া গেল যে ক্যান্সার হয়েছে, এবার ব্যাপারটা আগে চিকিৎসা করতে হবে, এটা কি কি আমাদের দেশে অ্যাভেলেবেল আছে চিকিৎসা পদ্ধতি? খুব আর্লি স্টেজে অর্থাৎ কোলন ক্যান্সারের যে আর্লি স্টেজ কোলনিক পলিপ, সেখানে পলিপেক্টমি এবং পলিপেক্টমির বিভিন্ন উপায় আছে, সেগুলো আমরা আগেও আলোচনা করেছি। সিম্পল পলিপেক্টমি, ইএমআর, ইএসডি এই জাতীয় চিকিৎসাগুলোর মাধ্যমে পলিপ সম্পূর্ণরূপে রিমুভ করা যায় এবং কোলন ক্যান্সার সম্পূর্ণরূপে রিমুভ করা যায়। যদি ক্যান্সার স্টেজে পৌঁছে যায়, অর্থাৎ যে স্টেজে ক্যান্সারের অন্য অর্গান এফেক্ট করার সম্ভাবনা আছে, সেখানে আমরা প্রথমে দেখে নিই যে অন্য কোথাও ক্যান্সার ছড়িয়েছে কিনা। সব থেকে কমনলি লিভার এবং লাংস, এই দুটো জায়গায় ক্যান্সার ছড়াতে পারে। তো আমরা ট্রিটমেন্ট করার আগে সিটি স্ক্যান করাই, বুকের পেটের সিটি স্ক্যান করাই এবং পেলভিক এমআরআই করাই। পেলভিক এমআরআই মানে হচ্ছে পেটের তলার দিকের অংশ, যেখানে রেকটাম, প্রস্টেট, ব্লাডার, ইউরিনারি ব্লাডার এই জায়গাগুলি থাকে। এই পরীক্ষাগুলির মাধ্যমে আমরা দেখে নিই যে ক্যান্সারের ব্যাপ্তি কত দূর। যদি ক্যান্সার শুধুমাত্র কোলনেই সীমাবদ্ধ থাকে, সেক্ষেত্রে অপারেশন করা গেলে এবং সঠিক অপারেশন করার মতো পর্যায়ে থাকলে সেখানেও কোলন ক্যান্সার সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব। ক্যান্সার ছড়িয়ে পড়লে সেখানেও অপারেশন করা যায়, কিন্তু সম্পূর্ণ রোগ নিরাময়ের সম্ভাবনা কম এবং সেখানে কেমোথেরাপি লাগতে পারে, সেটা অপারেশনের আগে অথবা পরে। তো এখানে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট মানে আপনারা তাদের ভূমিকা কি? গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের ভূমিকা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক স্টেজে ক্যান্সার ধরা, যেটি সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ ক্যান্সার একবার ছড়িয়ে পড়লে তার নিরাময়ের সম্ভাবনাটাও সেই অনুপাতেই কমে। তো অ্যাসিম্পটোমেটিক স্টেজে ক্যান্সার ডিটেক্ট করা, সেটা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের কাজ। এবং ক্যান্সার যদি ছড়িয়েও পড়ে, সেক্ষেত্রে কিছু প্যালিয়েটিভ থেরাপি বা এন্ডোস্কোপিক থেরাপি আছে। যেমন যদি কোলনিক ডায়ামিটার বা কোলনের রাস্তা সরু হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ডাইলেটেশন করতে পারি, এন্ডোস্কোপিক ডাইলেটেশন বা কোলোনোস্কোপিক ডাইলেটেশন, রাস্তাটাকে বড় করার জন্য বা স্বাভাবিকের কাছে ফিরিয়ে আনার জন্য। স্টেন্টিং করা যায়, মেটাল স্টেন্ট আছে। স্টেন্ট মানে হচ্ছে এক ধরনের পাইপ, খুব বোঝার সুবিধার অর্থে আমি খুব লেমেন্স ল্যাঙ্গুয়েজেই বলছি। তো সেই জিনিস কোলনের রাস্তা শুরু হয়ে গেলে স্টেন্ট বসিয়ে রাস্তাটাকে ঠিক করা যেতে পারে। কিছু ইলেকট্রো এন্ডোস্কোপিক থেরাপি আছে, যেমন এপিসি আমরা বলি, আর্গন প্লাজমা কোয়াগুলেশন, বা কিছু লেজার থেরাপি আছে যেমন এনডি ইয়াগ লেজার। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পলিপ রিমুভ করার পরেও যেখানে পলিপ ছিল সেই জায়গায় ছোট ছোট জায়গায় ক্যান্সার সেল থেকে গেছে। তো সেই জায়গাগুলিকে আমরা এই এপিসি বা এনডি ইয়াগ লেজারের মাধ্যমে সেই ক্যান্সার সেলগুলোকে ধ্বংস করা যায়। গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের রোল এখানে। স্যার, এই যে এই পদ্ধতিগুলো আপনি বললেন, এগুলো এখনো কি আমাদের যে শহর বা শহরতলিতে অ্যাভেলেবেল? কিছু পদ্ধতি অ্যাভেলেবেল, পলিপেক্টমি, ইএমআর এগুলো অ্যাভেলেবেল এবং এগুলো খুব সহজেই করা যায়। কোলোনোস্কোপিক স্ক্রিনিং তো আশা করি কোলোনোস্কোপি সম্পর্কে সকলেই ওয়াকিবহাল, তো অনেকাংশেই আমাদের এখানে অ্যাভেলেবেল। তো স্যার, এই কোলন ক্যান্সার ব্যাপারটা তো আমরা কিছুটা বুঝলাম এই ভিডিওর মধ্যে দিয়ে, এই পুরো ব্যাপারটা একটু সামারাইজ করে দিলে আমাদের ইউজারদের একটু বুঝতে সুবিধা হবে। কোলন ক্যান্সার কোলনের একটি মারণ ব্যাধি, যার মাত্রা ভারতবর্ষের মতো দেশে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। 50 বছর বয়সের উপরে বিশেষ করে পুরুষ মানুষদের কোলন ক্যান্সারের হার একটু বেশি বাড়ে। কোলন ক্যান্সার যে সময় সিমটম প্রডিউস করে, সেই সময় কোলন ক্যান্সার অ্যাডভান্স স্টেজে পৌঁছে যায়।
তো আমাদের লক্ষ্য কোলন ক্যান্সার প্রিভেনশন, সিমটম আসার আগেই, লক্ষণ আসার আগেই কোলন ক্যান্সার প্রিভেনশন। এক্ষেত্রে কোলোনোস্কোপিক স্ক্রিনিং এর কোনো বিকল্প নেই, এবং কোলন ক্যান্সার হলে ট্রিটেবল স্টেজে থাকলে কোলন ক্যান্সার সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব। আশা করছি এই ভিডিও থেকে আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে কোলন ক্যান্সার কিভাবে ডিল করতে হবে, বা আর্লি স্টেজে ওটা স্ক্রিনিং করে ব্যাপারটাকে কিভাবে ডক্টরের সঙ্গে পরামর্শ করে এগোতে হবে। আগামী ভিডিওগুলোতে আমরা আরো বেশ কিছু ডিজিজ সম্বন্ধে আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই ট্যাপ করে দেবেন, যাতে ভিডিও আসার পরই আপনারা এই নোটিফিকেশনটা পেতে পারেন। আশা করছি আমাদের কন্টেন্ট গুলো আপনাদের ভালো লাগছে। আর যদি কোনো আমাদের জন্য অ্যাডভাইস থাকে সেগুলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আরো ভালো কন্টেন্ট আনার এবং ব্যাপারটাকে ইমপ্রুভ করে আপনাদের সামনে প্রেজেন্ট করার। থ্যাংক ইউ, আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ।